প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরভঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি বিষয়টি, ফার্মের ভারসাম্য তত্ত্ব এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপরে আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে ভারসাম্য। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কেন দাম গ্রহীতা, বাজারকে কেন দাম গ্রহীতা বলা হয়। সেখান থেকে আমরা জেনেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম দাম নির্ধারণ করতে পারে না। বাজার নির্ধারিত দাম তাকে গ্রহণ করতে হয়, সে শুধু পরিমাণ নির্ধারণ করতে পারে। তো ফার্মের ভারসাম্য বলতে বোঝায়, একটি ফার্মের ভারসাম্য বলতে বোঝায় যে ফার্মটি সর্বোচ্চ উৎপাদন করতে পারছে এরকম একটা অবস্থাকে বোঝায়। অন্যভাবে বলা যায় যে উৎপাদনের যে স্তরে একটি ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করে তাকে ফার্মের ভারসাম্য অবস্থা বলে, এবং এই অবস্থায় পৌঁছানোর পরে এই অবস্থা থেকে কোনো রকম পরিবর্তন, অর্থাৎ এই অবস্থার কোনো পরিবর্তন কাম্য, একটি ফার্মের কাম্য নয়, কাম্য হয় না, অর্থাৎ সেই অবস্থার কোনো পরিবর্তন চায় না। তো এক্ষেত্রে ফার্মের এই ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে দুটি শর্ত আসলে পূরণ করতে হয়। সেই শর্ত দুটি হচ্ছে যে ফার্মের প্রান্তিক খরচ ও প্রান্তিক আয় পরস্পর সমান হতে হয়। ঠিক আছে, প্রান্তিক খরচ ও প্রান্তিক আয়, আশা করি এই বিষয়গুলো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি। প্রান্তিক খরচ তত্ত্ব অধ্যয়নে যখন আলোচনা করেছি, প্রান্তিক খরচ এবং প্রান্তিক আয়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, এগুলো নিয়ে আমি ডিটেলসে যাব না। প্রান্তিক খরচ ও প্রান্তিক আয়, মার্জিনাল কস্ট ও মার্জিনাল রেভিনিউ পরস্পর সমান হবে, এবং প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, এবং যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়, অর্থাৎ এমআর ও এমসি পরস্পর সেই বিন্দুতে পরস্পর সমান হবে। এই দুটো শর্ত পালন করার পরে একটি ফার্মের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যকে দুটি প্রেক্ষিতে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে দুটি দৃষ্টিকোণ থেকে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে একটা স্বল্পকালীন ভারসাম্য, আর একটা হচ্ছে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। স্বল্পকাল বা স্বল্প মেয়াদ বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যে অবস্থায় ফার্মের কিছু উপকরণ পরিবর্তনশীল থাকে এবং কিছু উপকরণ স্থির থাকে, অর্থাৎ এমন একটা সময় মেয়াদ যে সময় মেয়াদে একটি ফার্মকে স্থির খরচ ও পরিবর্তনীয় খরচ দুটোই বহন করতে হয়, সেই ধরনের সময় মেয়াদকে বলা হয় স্বল্পকাল। এবং যে সময় মেয়াদে ফার্মের সকল উপকরণ পরিবর্তন করতে পারে, অর্থাৎ শুধুমাত্র পরিবর্তনীয় খরচ ফার্মকে বহন করতে হয়, সে ধরনের সময় মেয়াদকে বলা হয় দীর্ঘকাল। আজকের ক্লাসে আমরা স্বল্পকালীন বা ফার্মের স্বল্পকালীন একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে মূলত আলোচনা করব। আমি পূর্বে বলেছি, একটা ফার্ম সর্বোচ্চ মুনাফা যে পর্যায়ে অর্জন করে সেই পর্যায়টাকে আমরা বলি ফার্মের ভারসাম্য স্তর। স্বল্পকালে ফার্মের এই ভারসাম্য তিনভাবে অর্জিত হতে পারে। প্রথমত, ফার্ম অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে। দ্বিতীয়ত, ফার্ম স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে, এবং তৃতীয়ত, ফার্ম লোকসান বা ক্ষতির সম্মুখীন হয়েও ভারসাম্য অর্জন করতে পারে। এখন এই অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা বা ক্ষতি আসলে এগুলো কখন হয়? এই পুরো বিষয়টি আসলে আমরা নির্ভর করে কিসের উপরে? গড় আয় এবং গড় ব্যয়ের উপরে। যদি কোনো কারণে বা কোনো ফার্মের গড় যে আয় তার চেয়ে গড় খরচ কম হয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি হয়, তখন আমরা বলবো যে সে ফার্মটি অস্বাভাবিক মুনাফা বা অর্থনৈতিক মুনাফা সহ ভারসাম্যে পৌঁছেছে। আবার কোনো কারণে যদি ফার্মের গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান হয়, তখন আমরা বলবো যে সে ফার্ম স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করেছে। কিন্তু কোনো কারণে যদি ফার্মের গড় ব্যয় গড় আয়ের চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ গড় আয় অপেক্ষা যদি গড় ব্যয় বা গড় খরচ বেশি হয়, তখন আমরা বলবো যে সেই ফার্মটি ক্ষতির সম্মুখীন হয়েছে। স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম এই তিনভাবে ভারসাম্য অর্জন করতে পারে। আমরা একে একে প্রতিটি ভারসাম্য নিয়ে একটু আলোচনা করি। প্রথমত, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আমি একটু আগে বলেছি, স্বল্পকালে একটি ফার্ম কখন অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে? যখন
ফার্মের গড় ব্যয়ের চেয়ে গড় আয় বেশি হবে, তখন আমরা বলবো যে স্বল্পকালে ওই ফার্মটি অস্বাভাবিক মুনাফা বা অর্থনৈতিক মুনাফা অর্জন করেছে। তো এক্ষেত্রে শর্তটি হচ্ছে ফার্মের এই গড় আয়ের চেয়ে আয়টা কি হবে, গড় ব্যয়ের চেয়ে, স্বল্পকালীন গড় ব্যয়ের চেয়ে বেশি হবে। এখন একটা বিষয় উল্লেখ্য যে আমরা আগে বলেছি, যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দাম গ্রহীতা হওয়ার দরুন ফার্ম কি করতে পারে না, দামের কোনো পরিবর্তন করতে পারে না, বাজার নির্ধারিত দামটা কি তার গ্রহণ করতে হয়। সে কারণে কি হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দাম, গড় আয়, প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ এগুলো পরস্পর সমান হয়। ঠিক আছে, অর্থাৎ এগুলো একটি রেখা দ্বারাই প্রকাশ করা যায়, সেটি ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা। এখন তার মানে ফার্মের দাম, গড় আয়, প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ এগুলোর চেয়ে যখন গড় খরচটা কম হয় তখন ফার্ম কি অর্জন করে, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে। কাজেই এখন আমরা এই বিষয়টা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমি বলেছি যে এই বিষয়গুলো যেহেতু একটি রেখা দ্বারা প্রকাশ পাবে, যেটি এই চিত্রের ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা TAR, এই রেখাটি দাম রেখা, গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা প্রকাশ করছে। আমরা জানি স্বল্পকালীন গড় খরচ রেখাটি হচ্ছে ইউ আকৃতির, যেটা SAC এই রেখা দিয়ে আমি দেখিয়েছি, এবং প্রান্তিক খরচ রেখাটি SMC বাম থেকে ডানে ঊর্ধ্বগামী একটি রেখা, যেটি কি করে গড় খরচ রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে এবং গড় MR বা প্রান্তিক খরচ রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যায়। এই শর্ত অনুযায়ী MR = MC হয় এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করছে। এই দাম রেখাটি যেহেতু MR রেখা, MC রেখাটি MR রেখাটাকে নিচের দিক থেকে ছেদ করবে এবং এই ছেদ বিন্দুতে কি হবে, ভারসাম্য অর্জিত হবে। অর্থাৎ যে বিন্দুতে MR রেখা আর MC রেখা পরস্পরকে ছেদ করবে সেই বিন্দুতেই ভারসাম্য অর্জিত হবে। তাহলে এই চিত্রে আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে A, যেখানে ভারসাম্য বাজার দাম বা গড় আয়, প্রান্তিক আয়ের পরিমাণ হচ্ছে OP পরিমাণ, OP এই পরিমাণ। এখন এই ভারসাম্য বিন্দু দ্বারা যখন পরিমাণ, আমরা এই ভারসাম্য বিন্দু বরাবর যখন নিচের দিকে আমরা রেখা টানবো, অর্থাৎ OM পরিমাণ যখন নির্ধারিত হয়ে যাবে, তখন এই রেখাটি গড় খরচ রেখাটিকে B বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এই রেখাটি গড় খরচ রেখাকে B বিন্দুতে ছেদ করছে। B বিন্দু বরাবর যখন আমরা y অক্ষে রেখা টানবো BP1, এই BP1 রেখা টানার পরে OP1 এই অংশটি আসলে গড় খরচ প্রকাশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই ক্ষেত্রে এই অস্বাভাবিক মুনাফা সহ যখন ফার্মটি ভারসাম্য অর্জন করছে, তখন কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন হচ্ছে, এক্ষেত্রে ফার্মের আয় হচ্ছে OPAM, এই পুরো অংশটি হচ্ছে ফার্মের আয়, আর ফার্মের ব্যয় হচ্ছে এই গড় খরচ রেখা বরাবর OP1BM, এই পুরো অংশটি আয়, আর নিচের এই চতুর্ভুজ, নিচের এই চতুরাকার অংশটি এটি হচ্ছে ব্যয়। তাহলে এই মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে যে অবশিষ্ট এই অংশটি থাকবে, যেটা আমি শেড করে দিচ্ছি, এই অংশটি অর্থাৎ P1PAB এই অংশটি হবে ফার্মের অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর যে অবশিষ্ট অংশটি থাকবে সেটুকু হবে ফার্মের অর্থনৈতিক মুনাফা বা অস্বাভাবিক মুনাফা। এই মুনাফার অপর নাম, অস্বাভাবিক মুনাফার অপর নাম অর্থনৈতিক মুনাফা, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর দ্বিতীয় পর্যায় ভারসাম্যটা কি, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। স্বল্পকালে একটি পূর্ণ প্রতিযোগী ফার্ম স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে। তো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বলতে আসলে কি বোঝায়? স্বাভাবিক মুনাফা হচ্ছে ওই পরিমাণ মুনাফা যে মুনাফা একটি ফার্ম টিকে থাকতে পারে, অর্থাৎ তাকে ব্যবসা ছেড়ে চলে যেতে হয় না, সে টিকে থাকতে পারে, আয় ব্যয় সমান হওয়ার দরুন সে টিকে থাকতে পারে। এ ধরনের মুনাফাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। অর্থাৎ এক্ষেত্রে গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান হয়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের শর্ত কি, এই স্বল্পকালীন গড় আয় এবং স্বল্পকালীন গড় ব্যয় পরস্পর সমান হবে। ঠিক আছে, চিত্রে স্বল্পকালীন গড় আয় রেখাটি কোনটি, নাম রেখাটি স্বল্পকালীন গড় আয় রেখা দেখাচ্ছে, আর এই যে স্বল্পকালীন গড় খরচ রেখাটি এই রেখাটিকে স্পর্শ করে ইউ আকৃতি ধারণ করবে, এই রেখাটিকে স্পর্শ করে, এই রেখাটিকে এই বিন্দুতে স্পর্শ করে। কেন স্পর্শ করবে? স্পর্শ বিন্দুতে গড় আয় আর গড় ব্যয় পরস্পর সমান হবে বিধায় একটা বিন্দুতে এটা কি করবে, পরস্পরকে স্পর্শ করবে। আর এই স্পর্শ বিন্দুতে SMC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে গেছে এই বিন্দুতে। তাহলে এই
এই বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে পরিমাণ নির্ধারিত হয়েছে ও এম এবং দাম নির্ধারিত হয়েছে ও পি। এক্ষেত্রে ফার্মের আয়, গড় আয় হচ্ছে ওপি পরিমাণ, গড় ব্যয় ওপি পরিমাণ, অর্থাৎ ফার্মের আয় এবং ব্যয় পরস্পর সমান। আয় ও পি এ বি এম এম পরিমাণ, ও পি এ এম পরিমাণ, ব্যয় ও পি এ এম এই পরিমাণ। তাহলে এক্ষেত্রে আয় ব্যয় পরস্পর সমান হওয়ার দরুন কি হয়, দৃশ্যমান কোনো মুনাফা পাওয়া যায় না। এই দৃশ্যমান যে মুনাফা পাওয়া যাচ্ছে না, যখন দৃশ্যমান কোনো মুনাফা পাওয়া যায় না, এটাকেই স্বাভাবিক মুনাফা বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ফার্ম চাইলে তার ব্যবসা চালিয়ে নিতে পারে, তার গড় আয় যতটুকু ব্যয় হয়েছিল সেই ততটুকু আয় হয়ে ব্যয়ভারটা মিটে যায় বিধায় সে চাইলে কি করতে পারে, তার ফার্মটাকে, একটি ফার্ম ব্যবসা চালিয়ে যেতে পারে। এই জন্য এই ধরনের মুনাফাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আসি লোকসান সহ ভারসাম্য। যখন লোকসান হবে তখন কি হবে, আমি পূর্বে বলেছি যে যখন গড় ব্যয় গড় আয়ের চেয়ে কম হবে, ঠিক আছে, আয়ের চেয়ে যখন ব্যয় বেশি হবে তখন সেটাকে আমরা লোকসান বলছি। তো ফার্ম এক্ষেত্রে শর্তটা কি হবে, ফার্মের যে এই গড় আয় সেটা গড় খরচের চেয়ে ছোট, স্বল্পকালীন গড় আয়টি গড় খরচের চেয়ে ছোট হবে। স্বল্পকালীন গড় আয় রেখাটি, এআর রেখাটি কি হবে, নিচে অবস্থান করবে, এআর ইকুয়াল টু এমআর, এই রেখাটি নিচে অবস্থান করবে, আর স্বল্পকালীন গড় খরচ রেখাটি উপরে অবস্থান করবে। এখন ভারসাম্য শর্ত অনুযায়ী এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করার দরুন ভারসাম্য অর্জিত হয়েছে এখানে এই বিন্দুতে। ঠিক আছে, এই বরাবর নিচে গেলে আমরা ও এম পরিমাণ নির্ধারণ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ফার্মটি আয় করছে ও পি বি এম পরিমাণ, কিন্তু তার ব্যয় হচ্ছে ও পি ওয়ান এ এম পরিমাণ, অর্থাৎ আয় এই অংশটা, ব্যয় হচ্ছে পুরো অংশটা। তাহলে আয়ের চেয়ে ব্যয়ের অংশটা বেশি, ক্ষতির পরিমাণ কতটুকু, এই যে উপরে এই শেডেড অংশটি হচ্ছে তার ক্ষতির পরিমাণ, অর্থাৎ পি ওয়ান এ বি এই অংশটি হচ্ছে ফার্মের ক্ষতির পরিমাণ। লোকসান সহ ভারসাম্য। এখন এই স্বল্পকালের পূর্ণপত্রক একটি ফার্ম যে লোকসান হয়, লোকসান সহ সে ব্যবসা বন্ধ করে না, তার ব্যবসাটা সে চালিয়ে যেতে পারে। কোন পর্যন্ত চালিয়ে যেতে পারবে, অর্থাৎ স্বল্পকালীন ক্ষতি স্বীকার করেও ফার্ম কোন পর্যন্ত উৎপাদন কার্য চালিয়ে যাবে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি আশা করব তোমরা এগুলো একটু বাসার সাথে সাথে দেখবে, কারণ এগুলো যদি তোমরা জমিয়ে রাখো পরবর্তীতে আমার মনে এটা বুঝতে সমস্যা হবে। আর তোমরা এটা ক্লাসে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি একটু দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে টেক্সট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।